সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা ইতিপূর্বে বিভিন্ন আইন নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি। আজকের থেকেই আমাদের অলরেডি আমরা 2-3টি ক্লাস করেছি সাক্ষ্য আইনের উপর, অর্থাৎ সাক্ষ্য আইনের ভাষ্য থেকে আমরা এই আইনগুলো পড়ে যাচ্ছি। আশা করি আমাদের সেই প্রত্যেকটি লেকচার, প্রতিটি যে ভিডিওগুলো আমাদের সেই সাথেই থাকবে। প্রথমে আজকে সংক্ষেপে 2 থেকে 3 মিনিট আমরা একটি আইন শেষ করবো, সেটা হচ্ছে আহ, অর্থাৎ এখানে যে সাক্ষ্য আইনের যে ভাষ্য থেকে আমরা সাক্ষ্য আইনের যে সংক্ষিপ্ত সার, এখানে সাক্ষ্য আইনকে কয় ভাগে ভাগ করা হয়েছে আমরা জাস্ট একটু সাক্ষ্য আইনের প্রয়োজনীয়তাটা আমরা আজকে জেনে নিই। এই ক্লাসগুলো অবশ্যই আপনার হেডফোন ইউজ করে বা আপনারা একটু সময় করে একটু দেখে নেবেন, আপনাদের অবশ্যই কিছুটা হলেও উপকার আসবে। সাক্ষ্য আইনের সংক্ষিপ্ত সারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সাক্ষ্য আইনের প্রয়োজনীয়তা। এখানে সাক্ষ্য আইনের প্রয়োজনীয়তা হচ্ছে যে মানুষ সব সময় বা সর্বদাই সত্যের অনুসরণ করছেন, অজানাকে জানার চেষ্টা করে যাচ্ছেন। সত্যকে সে পাচ্ছে কিনা, অজানাকে সে ধরতে পারতেছে কিনা, তা এখন সঠিকভাবে বোঝা যাচ্ছে না। তবে এখানে সত্যকে পাওয়ার এবং অজানাকে জানার যে পথ এবং পদ্ধতি উপকারী তা বোধ হয় খুঁজে বের করা হচ্ছে। এখন বিজ্ঞান ও দর্শন যে শাস্ত্র, অর্থাৎ এই আমরা যেটা যুক্তিবিদ্যা বলি, বিজ্ঞান ও দর্শনের যে শাস্ত্র উপকারী পথ এবং পদ্ধতির যে সন্ধান দেয়, যে সঠিক পথ দেখায়, একেই কিন্তু যুক্তিবিদ্যা বলে। বিচারকের আমরা সবসময় যে সত্যান্বেষার যে পথ, সত্যান্বেষার পথ এবং পদ্ধতির নির্দেশ দেয় এই সাক্ষ্য আইন। এই সাক্ষ্য আইনে আমরা যদি আরো খেয়াল করি, যুক্তিবিদ্যা যেমন সত্য অন্বেষণের সঠিক পথ বাতলানোর চেষ্টা করে এবং যুক্তিতে ভ্রান্তি পরিহার করতে এবং যুক্তি শৈলীর অনুপপত্তি উদ্ঘাটন করতে সাহায্য করে, তেমনি সাক্ষ্য আইন বিচারকের যে বিচারের সময় কতদূর বিবেচনা করবেন, কতদূর এলাকা প্রসারিত করবেন এবং কোন কোন এলাকা বর্জন করতে হবে এবং কোন কোন এলাকা দিয়ে তার নির্দেশ দিয়ে সত্য নিরূপণ করতে সহায়তা করে। যুক্তিবিদ্যা মানসিক শৃঙ্খলা বর্ণিতা শিক্ষা দেয় এবং যুক্তি বিন্যাস শক্তিকে প্রয়োজনীয় সীমাবদ্ধ আবদ্ধ করে এবং তা শানিত ও উন্নত করে। ঠিক একইভাবে সাক্ষ্য আইন বিচারের সময় কোন কোন শ্রেণীর সাক্ষ্য প্রমাণ গ্রহণযোগ্য হবে তা নির্দেশ করে দেয় এবং গ্রহণযোগ্য বিষয় কিভাবে প্রমাণ করতে হবে তার বিধান দেয় এবং প্রমাণে কিভাবে আদালতে উপস্থিত করতে হবে তার নির্দেশ বিচারকের শৃঙ্খলার মধ্যে আনয়ন করে। এখানে আরো দেখতে পাই বিচার কার্যের উদ্দেশ্য সত্যকে প্রতিষ্ঠা করা হলেও সত্যের অন্বেষণ এখানে ব্যাপক পরিধির বিস্তৃত নয়, অর্থাৎ একটি পরিধির মধ্যে বিস্তৃত নয়। বিচার কার্যের সময় যে প্রশ্ন উত্থিত হয় এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নেহাত যে পর্যন্ত দৃষ্টি প্রসারিত করা জরুরি, বিচারের সময় তা বাইরে যাওয়া পুরোপুরি টোটালি নিষেধ। এখন আরেকটু দেখতে পাই যে যারা বিচার করেন তাদের সময় অসীম নয় এবং যারা বিচার চাইতে আসেন, আদালতে আসেন, তাদের শক্তি এবং ধৈর্য অপার নয়। আবার অন্যদিকে আমরা বিচারকালে একটি গণ্ডির মধ্যেও কিন্তু সকলকে সীমাবদ্ধ থাকতে হয়, এটা আমাদের খেয়াল রাখতে হয়। তদুপরি সকল কথা ও বিষয় জানতে চাওয়া যায় না। আমরা সবকিছু তথ্য আমরা জানতে হয়, কিন্তু আসলে বিচারকে তদুপরি সকল কথা বা সকল বিষয় জানতে চাওয়া যায় না। সকল কথা সকলেই যদি জানে তাহলে দেশের বৃহত্তর ক্ষতির হইতে পারে। সেই ক্ষেত্রে তাই যে বিষয়ে জানা যাবে না তার সেই সীমাবদ্ধ আইনে টানিয়া দেয়। তাই সাক্ষ্য আইনে এই 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। আমরা এই সাক্ষ্য আইনের যে প্রয়োজনীয়তা এবং সাক্ষ্য আইনের যে সংক্ষিপ্তসার আমরা এইটুকুই আলোচনা করলাম। আমরা পরবর্তীতে আপনাদের প্রত্যেকটি ধারা থেকে উদাহরণ তৈরি করে করে আপনাদের সামনে উপস্থাপন করব এবং বিভিন্ন ভাবে আশা করব যে আহ, যতটুকু চেষ্টা করব আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি সেই সাথেই থাকবেন। তাহলে আজকে আমরা সাক্ষ্য আইনের মোটামুটি যে সাক্ষ্য আইনের ভাষ্য থেকে সাক্ষ্য আইনের যে সংক্ষিপ্ত সার, সাক্ষ্য আইনের যে প্রয়োজনীয়তা, এতটুকু উপস্থাপন করলাম। এবং এই অধ্যায়ে আমরা দেখলাম যে সাক্ষ্য আইনকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। এবং এখানে 101 থেকে 167টি ধারা রয়েছে। আমরা প্রত্যেকটি খণ্ডের প্রত্যেকটি ভাগের আমরা আলাদা আলাদা করে প্রথম খণ্ডের প্রথম অধ্যায় অধ্যায় করে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সেই সাথে থাকবেন। সালামু আলাইকুম।